মহারাজদের ভোজন নিয়ে দেখলাম ইউটিউবে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে, লোকে কমেন্টও করছে, দেখে একটু খারাপ লাগলো। মানে আমার জীবনে 1993 থেকে 1995 আমি বেলুড় বিদ্যা মন্দিরে পড়েছি। তারপরে 1995 সালে প্রিন্সিপাল প্রভাকর মহারাজ স্বামী আত্মপ্রিয়ানন্দ ডিসিপ্লিন গ্রাউন্ডে আমাকে তাড়িয়ে দেন। ফলে আমার মহারাজদের সঙ্গে আমার অম্লমধুর সম্পর্ক, তা সত্ত্বেও কিন্তু আমার গাটা একটু জ্বালা জ্বালা করলো। সেই জন্য সেটা কেন সেটা বলছি। মহারাজরা যে ভালো মন্দ খান এটা তো কোনো নতুন কিছু কথা নয়। আমি 1993 সালের কথা বলছি, মানে ধরুন আজ থেকে 32 বছর আগেও সেটা আমরা জানতাম। তখন সারদাপীঠে মহারাজদের জন্য ভুরি ভোজন হতো। ছানা, রসগোল্লা, রাজভোগ, মাছ, মাংস এটসেট্রা এটসেট্রা খেতেন। ইনফ্যাক্ট প্রভাকর মহারাজ, যিনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, বাঙালিদের অন্য চোখে দেখতেন, যাই হোক। আর দীপঙ্কর মহারাজ আমার ফেভারিট মহারাজ, সর্বজ্ঞানন্দ, স্বামী সর্বজ্ঞানন্দ। যারা বেলুড় মঠের গান বাজনা শোনেন, সর্বজ্ঞানন্দ হচ্ছে মানে সেই অশ্বত্থ গাছ আর কি, পুরানো অশ্বত্থ গাছ, পুরো বেলুড় মঠের এটাকে ধরে রাখেন। মানে অদ্ভুত অদ্ভুত অমায়িক ভদ্রলোক। তো দীপঙ্কর মহারাজ মুরগির মাংস খেতে ভালোবাসতেন, কোনো লুকানো ছোপান নেই। কিন্তু তা বলে এটা অস্বীকার করব কি করে? মহারাজরা যাই খান, কত মহারাজের নাম করব, প্রভাকর মহারাজ ইনক্লুডিং, যা আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওনার যে পরিশ্রম করার ক্ষমতা, উনি ফিজিক্সে খুব ভালো ছিলেন, মানে রিলিজিয়ান আর ফিজিক্স দুটোই খুব ভালো জানতেন। মানুষকে বিশ্বাস করতেন না, এটা সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রভাকর মহারাজ ফিজিক্স খুব ভালো পড়াতেন, সেটা কি করে অস্বীকার করব? দীপঙ্কর মহারাজ, বিধু মহারাজ, দাদু মহারাজ, নারায়ণ মহারাজ, আর সবার আগে আমার সুপারিনটেন্ডেন্ট স্বামী শেখরানন্দ সত্যব্রত মহারাজ, রাজা মহারাজ, নরেন মহারাজ, কত মহারাজের নাম করব। মানে ওই মহারাজগুলো ওরা খাচ্ছেন, কিন্তু বিধু মহারাজ আমার মনে আছে, বিধু মহারাজকে বেলুড় বাজারে, লিলিয়া বাজারে চাষিরা দেখলেই পালিয়ে যেত। উনি ওই বেলা 12টার সময় বেনুদাকে, রামদা, পপ বা মেসের পঙ্কজদা যাদেরকে নিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে যেতেন। এবার যে চাষিরা যে জিনিসপত্রগুলো বিক্রি করতে পারেনি সেই দিনকে, তাদেরকে গিয়ে উনি ঘ্যান ঘ্যান করতেন, আচ্ছা বাড়ি নিয়ে যাবি কেন, আমাদের কম পয়সা দিয়ে দে। মানে উনি 10% হারে ওই সমস্ত জিনিসপত্র কিনে আনতেন। কেন জানেন? আমাদের খাবার জন্য। তখন আমার গা জ্বলেছে, তখন তো বুঝতাম না, তখন 16 বছর বয়স। ওই সেই একবার বাঁধাকপির তরকারি শুরু হলে আর পালং শাক শুরু হলে সে খাওয়া যেত না। কোনো দিন এমনও হয়েছে রাত্রিবেলা ডিমের ঝোল হচ্ছে ফুলকপি, মানে উনি এমন ফুলকপি কিনেছেন সেটা পরের দিন সকাল পর্যন্ত টিকবে না, তো রাত্রিবেলায় ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়েছে। কিন্তু ওইটার জন্য 135 টাকা, 135 টাকার মধ্যে আমাদের মেস বিল থাকতো, ভাবতে পারছেন? তখন অনেক অসুবিধে ছিল বেলুড় বিদ্যা মন্দিরে। তখন সন্ধেবেলা সূর্যের আলো নামলে তবে কারেন্ট দিত, আর রাত্রি 10টার সময় কারেন্ট অফ করে দিত। তারপরে আমাদের কোনো পাখা ছিল না, মানে পাখা ছিল না, লাইটও থাকতো না। ওই রাত্রিবেলা যারা পড়তো তারা হারিকেন জেলে পড়তো, আমরাও হারিকেন জেলে পড়তাম। কি পড়তাম গেস করতে পারেন? তারপরে এই সকালবেলা ভোর ভোর তুলে দিত, যখন আমাদের ওই প্রেয়ার করার জন্য তুলে দিত, তখন হচ্ছে আমাদের ওই আলোটা আবার জেলে দিত, মহারাজ আবার মেন সুইচ অন করে দিতেন সকালবেলা। তো ওই ইলেকট্রিকের বিল, আমাদের খাওয়া দাওয়ার বিল, মানে সকালবেলা এক টুকরো মাছ পাতে পড়তো, সেই মাছের সাইজ ছোট হোক, কিন্তু মাছের ঝোল থাকতো সকালবেলা, মাছের ঝোল ভাত। তারপরে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত। তারপরে ওই মানে যাই হোক বিকেলবেলা একটু বাদাম মুড়ি বা সামথিং কিছু, যেগুলো আর কি মানে বিধু মহারাজ গস্ত করতে পারবেন সেই সব দিয়ে খাওয়া দাওয়া। কিন্তু ওইটা না থাকলে, মানে আমি বাড়িতে, নিজের বাড়িতে 1993 সালে খেলে আমার 130 টাকায় সারা মাস চলতো না, ওটা কিন্তু চালিয়ে দিতেন। তাই মহারাজদের নিয়ে এইরকম মানে খুব অস্বস্তি হলো আর কি। ইনফ্যাক্ট এখন আমি স্টে অ্যাট হোম ড্যাড, আমার নিজের রোজগার নেই। 1941 সালে আমি ট্র্যাডিশনাল আর কি চাকরি, ওই যেটা সেটা আমার নেই, মানে 41 বছর বয়সে 2018 সাল থেকে আমি কাজ করি না। তাও কিন্তু ওই মহারাজদের, যারা আমাকে তাড়িয়ে দিয়েছেন, একটা স্টিগমা পড়েছে, তাও ওইগুলো মনে রেখে আমি চেষ্টা করি আমার মতো করে একটা প্রতি মাসে ছোটো ছোটো পাঠিয়ে দেওয়া ওই বয়স্ক মহারাজদের, যেটা সরি চালানোর জন্য বেলুড় মঠে একটা ফান্ড আছে, সেখানে দেওয়ার চেষ্টা করি। আমি শুধু বলছি, বড় কথা বলছি না, আমার মতো অনেকেই আছে যেটা করে যাচ্ছেন না জানিয়ে। তাই মহারাজদের খাবার নিয়ে এই ভাইরাল ভিডিও না কি ওনার কি দরকার? এই দীপঙ্কর মহারাজের কথাই বলছি। দীপঙ্কর মহারাজ হচ্ছে মানে কি বলবো, দীপঙ্কর মহারাজ মানে সরস্বতীর বরপুত্র বলে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে দীপঙ্কর মহারাজ। তো আমাকেও তাড়িয়ে দেয় 1995 সাল। তারপরে মনে হয় দীপঙ্কর মহারাজ বেলুড় বিদ্যা মন্দির থেকে উনি নরেন্দ্রপুরে চলে যান। মানে প্রভাকর মহারাজের সঙ্গে, মানে দীপঙ্কর মহারাজের সঙ্গে আমরা একটু গায়ে ঘষে করে থাকতাম আর কি, গান শুনতাম। কোনোদিন একটা বাজে কথা বলেনি মানে প্রভাকর মহারাজ সম্পর্কে বা কারো সম্পর্কে, কিন্তু প্রভাকর মহারাজ উল্টোটা একটু এদিক ওদিক ঠেস মারতেন আর কি। তো যাই হোক,
আমাদের সঙ্গে কথা বলার সময় মারতেন। তো দীপঙ্কর মহারাজই কিন্তু মুরগির মাংস খেতে খুব ভালোবাসতেন। কিন্তু এই দীপঙ্কর মহারাজ একটা অদ্ভুত ব্যাপার ছিল, তখন তো আমাদের ফর্মেটিভ ইয়ার্স, মানে আমি তখন পুশিং দ্য এনভেলপ, মানে কতটা স্ট্রেচ করা যায় আর কি। 93 সালে বাবা মারা গেছে, হয়তো ওটাও একটা ব্যাপার। 6 জনের মধ্যে 6 নম্বর, বাবার সঙ্গে অত ভালো সম্পর্কও ছিল না, বাট স্টিল লাইক কী করছি, কেন করছি, প্লাস ভালো ছেলেদের গ্রুপে পড়ে গেছি, বেলুড় বিদ্যা মন্দিরে আমার যাওয়াই উচিত না, আমি মিসফিট ওখানে, তা ওখানে কাটানোর চেষ্টা করছি। তো দীপঙ্কর মহারাজের গান, সত্যব্রত মহারাজের সাপোর্ট, বিদু মহারাজ আর দাদু মহারাজের মানে আমাদের মেসবিল সস্তা করে রেখে যাতে চালিয়ে দেওয়া, মানে কৃচ্ছ সাধন যাকে বলে। আমি জানি ওনারা হয়তো ভালো মন্দ খেতেন, তো সো হোয়াট, মানে মহারাজ হয়েছে বলে সব কিছু ছেড়ে দিতে হবে? এই তো ক্যাথলিক চার্চে দেখুন না, মানে মানে মানুষের দুটো বেসিক নিডস আছে, রাইট? একটা ফুড আর একটা বলছি না, সেটা গেস করে নিন। আর এই বেলুর বলুন বা এই মহারাজদের কিন্তু ওই 25 বছর হয়তো একটা কেস আছে বাকিটা নিয়ে, যেটা ক্যাথলিক চার্চের গন্ডায় আসে, মানে এখন তো যা তা অবস্থা ওদের, যতদিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা যদি একটু খায় দেয় ভালো, তাতে কি এমন ক্ষতি হলো সিরিয়াসলি? মানে ওইটা নিয়ে ভাইরাল, মানে আমার একটু খারাপও লেগেছে একটু বলার জন্য, যে এই মহারাজরা মানে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তো তাদের দুর্নাম করা উচিত, আমি সেই জায়গা থেকেও বলছি মহারাজরা অনেক ভালো কাজ করেন, সেগুলো নিয়ে মাথা ঘামান না। মহারাজরা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, ওগুলো নিয়ে এত বাজার গরম করার কি দরকার? ইভেন এই দীপঙ্কর মহারাজের কথা বলছি, তখন একটা ম্যাগাজিনে একটা লেখা লিখেছিলাম, রামমোহনের উত্তরপুরুষ, মানে যেটা হয়তো মানে একটা পাবলিক স্কুলের মাস্টারমশাইরা পর্যন্ত হয়তো ম্যাগাজিনের জন্য পাস করবে না। দীপঙ্কর মহারাজ কিন্তু মহারাজ, কিন্তু দাবিয়ে রাখার বদলে, আমি ফেমিনিস্ট নই, কিন্তু কিছু কিছু জিনিস গা জ্বলতো ছোটোবেলা থেকে যখন দেখে এসছি। মানে পাড়ার দাদা গরমে লুঙ্গি পরে, জাস্ট লুঙ্গি পরে, ওপরে কিছু নেই, বগলের চুল দেখাবে, সব ঠিক আছে, কিন্তু ওই বৌদি যদি একটি স্লিভলেস ব্লাউজ পরেন তাহলে ওনার গায়ে জ্বালা হবে। আমরা হচ্ছে ওই রকমের প্রগতিশীল আর কি। মানে এই জাস্ট মনে পড়ে গেল মহারাজদের খাওয়া দাওয়া নিয়ে এত ভাইরাল ভিডিও করার, আমাদের প্রগতিশীলতার মনে হয় একই বছর আছে, 130 বছরের পরেও। তো ওইটা একটু খারাপ লাগতো। তো দীপঙ্কর মহারাজ মানে প্রশ্রয় দিতেন, কোনোদিন ভাবেননি যে আমরা মহারাজ হওয়ার জন্য ওখানে গেছেছি, কারণ উনি তো পণ্ডিত মানুষ, এমএসসিতে ম্যাথে এমএসসি, ওরা মানে খুব ভালো রেজাল্ট করেছিলেন, খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যে কারণেই হয়তো ওনার ক্লাসিক্যাল মিউজিকটা এত ভালো, কারণ ক্লাসিক্যাল মিউজিক আর ম্যাথমেটিক্স ওরা তো হ্যান্ড ইন হ্যান্ড, মানে হাত ধরাধরি করে চলে। তো যাই হোক, দীপঙ্কর মহারাজ হচ্ছে আমাকে একটু প্রশ্রয় দিতেন আর কি। বেলুড় বিদ্যা মন্দিরের হয়ে ডিবেট টিমে আমি যেতাম, ইউনিভার্সিটিতে কম্পিট করতাম, পুরস্কারগুলো আনতাম, এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা আর ডিবেট, দুটোই তো আমার মানে একদম, মানে উনি জানতেন কী করে চ্যানেলাইজ করতে হবে, আমার ব্যাড এনার্জিগুলোকে কী করে চ্যানেলাইজ করতে হবে। তো দীপঙ্কর মহারাজের ওই মানে সেই মেন বিল্ডিংয়ের আর কি একদম ছাতের ধারে একদিকে হচ্ছে প্রভাকর মহারাজের থাকার জায়গা, উনি অসম্ভব পরিশ্রমী, অসম্ভব কঠোর নিরামিষাশী। প্রভাকর মহারাজ হচ্ছে এইরকম আর কি, কেউ হয়তো মাছ মাংস খেলে প্রভাকর মহারাজ তাকে যেচে গিয়ে গালাগালি দিয়ে আসবেন, হয়তো উনি সাউথ ইন্ডিয়ান ওইটার আছে, কিন্তু প্রভাকর মহারাজ অসম্ভব পরিশ্রমী, মানে আমাকে বাঁশ দিয়েছেন, তারপরেও বলছি মানে ওনার মতো পরিশ্রম করার ক্ষমতা পেলে আমি জীবনে অনেক কিছু করে ফেলতাম। তো কিন্তু দীপঙ্কর মহারাজ হচ্ছে যে মিউজিক্যাল ট্যালেন্ট আর একটু ল্যাদ খাওয়া মানুষ। আর কিন্তু দীপঙ্কর মহারাজ যদি মুরগির মাংস খান, আমার তো কোনো অস্বাভাবিক বলে মনে হয়নি। এখন আমার খুব অবাক লাগে যে মহারাজরা একটু খাচ্ছেন, তাই খাওয়া দাওয়া নিয়ে খোঁটা মারছি আমরা, মানে এটা কী রকমের, মানে জাস্ট ভাবা যায় না। মানে ভালো মহারাজ আছে, আর গণ্ডগোলের মহারাজও আছে প্রচুর, যেমন ভালো মানুষ আছে ওর গণ্ডগোলের মানুষও আছে, ভালো টিচার আছেন, গণ্ডগোলের টিচারও আছেন। আমরা সবাই সব ভালো মন্দ মিশিয়েই তো, মানে আপনি যদি আমার একটা উপকার করেন, আপনি আমার কাছে ভালো লোক হয়ে গেলেন, আর আপনি যদি একটা অপকার করেন তাহলে ভালো লোক না হয়ে গেলেন। কিন্তু মহারাজদের একটু ভাবুন, মানে এই যে ঘন্টার পর ঘন্টা আমাদের ফিজিক্স পড়িয়েছেন, ম্যাথমেটিক্স পড়িয়েছেন, সংস্কৃত উচ্চারণ করিয়েছেন, সুপারিনটেন্ডেন্ট হিসাবে বিনা মাইনে কাজ করেছেন, বা সত্যব্রত মহারাজ আমাকে চাগিয়ে, মানে আমি তো টেস্টে 644 পেয়েছিলাম, উনি আমাকে চ্যালেঞ্জ করে মানে চাগিয়ে মোটামুটি সেটাকে উচ্চ মাধ্যমিকে 762 করিয়ে ছেড়েছেন, আমি স্টার পেয়েছি। সেটা সত্যব্রত মহারাজের ক্রেডিট খানিকটা, মানে ওনার খোঁড়াচাটা না মারলে হয়তো হতো না। মানে এই মহারাজগুলো আর কি মানে খুব খারাপ লাগে, ওরা একটু হয়তো মাছ মাংস করে একটু খাচ্ছে। আর এটা তো ছিল, আপনি কি বলছেন, মানে আমার একটা যেটা আমার ছিল আর কি, আমি বেলুর মঠটা বা মিশনটাকে হয়তো অনেক কিছু জেনে ফেলেছিলাম, জানা উচিত হয়নি, বাট জানার চেষ্টা করতাম ওই বয়সে। তখন হয়তো একটু অস্বাভাবিক লাগতো, কারণ যারা বাইরের যারা ফরেন থেকে যারা আসছে, তাদের গেস্ট হাউসে ব্রেকফাস্টের মেনু, আর যারা ভারতবর্ষের মানে ন্যাশনাল পাবলিক, তাদের ব্রেকফাস্টের মেনুর মধ্যে আকাশ পাতালের থেকে বেশি তফাৎ ছিল।
তখন সেটা বুঝিনি, কিন্তু এই দেশে এসে ধরুন কেমিস্ট্রিতে পিএইচডি করার পরেও তারপরে যখন এমবিএটা করলাম তখন আর কি মাথাটা আস্তে আস্তে ক্লিক করতে শুরু করলো যে দেখ বাবা, এরা তো 100 টাকা, মানে ভারতবর্ষে যারা ধনী তারাও 100 টাকা বকশিস দেবে, আর যারা আমেরিকা থেকে বা জার্মানি থেকে বা ইউরোপ বা ইংল্যান্ড থেকে আসছে তারা $100 বকশিস দেবে। এখন মহারাজদেরও তো মানে বেলুড় মঠেরও তো একটা ইলেকট্রিকের বিল ভরতে হবে, মহারাজদেরও তো একটা খাবার দাবারে জোগাড় করতে হবে। তো আমরা সব কিছু ওই রকম মানে খালি পেটে ধর্মকর্ম তো হয় না, হ্যাঁ সেটা তো ভাবতে হবে। ওইটা ভাবার পরে তখন কিন্তু এই বয়সে এসে, হ্যাঁ তখন 16 বছর 17 বছর 18 বছর বয়সে যেটা ঠিকঠাক লাগতো না, এখন মনে হয়েছে ইটস অলরাইট। কারণ এই মহারাজগুলোই যখন বন্যা হচ্ছে বা কোনো জায়গায় মানে ভূমিকম্প হলো বা যাই হলো, এই মহারাজগুলো কিন্তু যাচ্ছেন সেখানে, ঘন্টার বড় ঘন্টা এরা দিয়েছেন, বিনা পারিশ্রমিকে এরা কাজ করেছেন। হ্যাঁ, তারপরে আমাদেরই কথা বলছি আমি, যদি মানে কি বলবো, মানে 135 টাকা সারা মাস ধরে গাঁতিয়ে খাচ্ছি। হ্যাঁ, সে খাবারের কোয়ালিটি যাই হোক, ওটা ওই বিধু মহারাজ গিয়ে চাষিদের কাছে মানে তাদেরকে মাথা চিবিয়ে চিবিয়ে সস্তায় শাক সবজিগুলো ঘাস পাতা এনে আমাদের মেস বিলটাকে কম রাখছেন। এতে বিধু মহারাজ তো কোনোদিন কই খাবার খাবেন না, কিন্তু আমাদের জন্য উনি নাম খারাপ করে ওটা করেছেন। বা প্রভাকর মহারাজ, হ্যাঁ জানি আমাকে বাঁশ দিয়েছেন, আমাদের মতো অনেক মানুষকে দিয়েছেন, হ্যাঁ সে যাই হোক, মানে একটা আছে সম্পর্কে, কিন্তু এটা অস্বীকার করব কি করে? প্রভাকর মহারাজ এসে আমাদের যত্ন নিয়ে ফিজিক্স পড়াতেন। হ্যাঁ, আমরা ফিজিক্সে মানে পণ্ডিত ছিলেন, সেটা নিয়ে তো কোনো অস্বীকার করা যাবে না। বা সর্বজ্ঞানন্দ দীপঙ্কর মহারাজ, হ্যাঁ আমাদের হাতে ধরে ধরে হচ্ছে সংস্কৃত শেখাতেন, মানে দন্তেন্ন আর মূর্ধন্যর হ্যাঁ যে পার্থক্য আছে, নম ব্রাহ্মণে, হ্যাঁ নমস্তে বায়, লাইক মানে কি বলো, বেসে দেবহি তাই যদায়, ওই হাতে ধরে ধরে শেখানো, পারফেকশনিস্ট। হ্যাঁ, দীপঙ্কর মহারাজ ভীষণ রকমের পারফেকশনিস্ট। ওই যে শিক্ষাগুলো, অথচ এই শিক্ষকদের আমরা একটি পয়সাও মাইনে দিইনি, রাইট? ওরা আমাদের বিনা পয়সায় পড়িয়েছেন। হ্যাঁ, ওরাও তো মানুষ, তো সেই মানুষগুলো যদি একটু খায় সেটাকে আমি জানি না, আমি ভিডিও করে এটা কীরকম মানে ওই রকমের সেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। হ্যাঁ, এখন বাইটের যুগ, একজন কাটলো, বলো মূর্খ ভারতবাসী, তারপরে বললো এই দেখেছো বিবেকানন্দ ভারতবাসীকে মূর্খ বলেছে, চলো ওর এগেনস্টে যাই। মানে এটা একটু সেরকম হয়ে গেল। মহারাজরা যদি একটু খাবার দাবার খান, সো হোয়াট? সবাই তো প্রভাকর মহারাজের মতো নিরামিষাশী হবে না, আমি দেখেছি সেটা এখনও আছে। যারা আমি আমেরিকাতে নেই করে 23 বছর ছাড়িয়ে 24-এর দিকে যাচ্ছি, এখানে নিরামিষাশী যারা, তারা মানে যারা একটু মাছ মাংস খেতে ভালোবাসি, আমরা বাঙালি, আমি তো মাছ ভাতের পাবলিক এখানে পাই না, হ্যাঁ যা পাই তাই খাই। হ্যাঁ, বোম্বেতে 2 বছর যখন ছিলাম, আইআইটি বোম্বেতে খুব কষ্ট হতো মেসে। হ্যাঁ, ওই ছোলার তরকারি আর ভাত ডাল, হাতে গড়া রুটি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এক বাটি টক দই, আমের আচার, আমসর্সের আচার, ওটাই আমাদের লাঞ্চ, ওটাই আমাদের ডিনার। খুব কষ্ট হতো বাঙালি ছেলে হিসেবে, খুব কষ্ট হতো। কিন্তু খাবারের কোয়ালিটি ভালো, কারণ ওদের তো ওখানে নর্থ আর সাউথ দুটো ইন্ডিয়ায় তো একসঙ্গে আসে, ফলে ওরা খাবারটা ওরা ওই সস্তায় রাখতো আমাদের হোটেলে, মানে হোস্টেলে খুব সস্তার খাবার দিত। কারণ বাইরে তখন ওই একটা থালি, কিন্তু নিরামিষ থালি লাগতো 55 টাকা, 60 টাকার নিচে কোনো থালি পাওয়া যেত না বাইরে মহারাষ্ট্রে বা বোম্বেতে। তাতে পেটও ভালো করে ভরবে না। আর এখানে হচ্ছে পেট পুড়ে খাবার দাবার খেতাম, তাও 1000 টাকার মধ্যে মাসে মেস বিল আসতো। তো তখন ওই আর কি মানে মিস করতাম, তখন ওই বেলুড় বিদ্যা মন্দিরের খাবারটাই তখন মিস করতাম। সে একটু করে যদি সকালবেলা একটু ছোট্ট মাছ পাওয়া যেত, আর রাত্রিবেলার যদি একটু পাতলা ওই ঝলঝলের ডিমের ঝোল পাওয়া যেত, মানে এগুলো সব রিলেটিভ। আসুন সবাই মিলে মহারাজদের মানে ওই খাবার দাবার নিয়ে একটু সময় নষ্ট না করে আমাদের ভার্সানগুলো শুনুন, যারা মহারাজদের অ্যাকচুয়ালি খুব কাছ থেকে দেখেছি আমরা। ইনফ্যাক্ট আমি হয়তো মহারাজদের একটু বেশি জেনে ফেলেছিলাম আর কি, বেলুড় মঠের এদিক ওদিক আর কি। আমি সত্যব্রত মহারাজের বগল দেওয়া হয়ে মহারাজদের ওই ঘাটে চান করতে যেতাম মহারাজের সঙ্গে। তারপরে যখন ওই হতো আর কি, মানে একাদশী ফেকাদশী হতো বা সামথিং কিছু, মানে শিব চতুর্দশী হতো বা শিবের কোনো গাজন হতো, যা কিছু হতো আমি আছি আর কি। আমি ধর্মেও আছি, জিরাফেও আছি। মহারাজের সঙ্গে থাকলে আর কি উপোস টুপোস করে তারপরে ভালো করে খাওয়া দাওয়া হতো, ভেতরে অনেক কিছু জানা টানা যেত, তখন খুব কাছ থেকে দেখেছি। সেইটা দিয়ে বলছি, দেখুন মহারাজদের খাবার দাবার নিয়ে বিতর্ক তোলার আগে আমাদের মতো যারা মহারাজদের কাছাকাছি কাটিয়েছি, আমি বলছি না সব মহারাজ ধোয়া তুলসী পাতা, হ্যাঁ সবাই ধর্মপুত্র যুধিষ্ঠির নয়, কিন্তু বেশিরভাগ মহারাজ এই যে বছরের পর বছর, 1 বছর 2 বছর নয়, মানে 20 বছর 25 বছর 30 বছর 40 বছর বিনা পরিশ্রমে কাজ করে গেছেন, তারা যদি একটু ভালো খাবার দাবার খান, সেইটাকে নিয়ে ভাইরাল মুভমেন্ট করা যায় না।
মানে আমি মজা করি, আমি খলি পাতলা মানুষ সব নিয়েই মজা করি, ড্রাই সেন্স অফ হিউমার, আমারও এটা একটু গায়ে লেগেছে। আমি না, আমার 2 পয়সার মন্তব্য এই ব্যাপারে করা উচিত, তাই করলাম। তো যাদের খারাপ লাগছে আমি তাদের কিছু মানে সমালোচনা করছি না, কিন্তু মহারাজদের পুরো গল্পটা মনে হয় বলা উচিত। তো আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, কাউকে বাজে পাওয়ানোর জন্য নয়, কাউকে জ্ঞান দেওয়ার জন্য নয়। আমার 2 পয়সার মন্তব্য মহারাজদের 1993 থেকে 1995 যতটা কাছ থেকে দেখেছি, হ্যাঁ, গন্ডগোলে মহারাজও দেখেছি, আরে আমাকে দিয়ে তাড়িয়ে দিয়েছে রে বাবা। মানে জাস্ট খুলিপাতলা মহারাজের সঙ্গে খুলিপাতলা উমার গন্ডগোল। বা তা বলে সব মহারাজকে খারাপ বলবো কি করে, রাইট? হ্যাঁ, মানে ওইটাতে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ওই বললাম না, বিবেকানন্দের ওই হঠাৎ করে একটুখানি কোট করে নিয়ে মূর্খ ভারতবাসী বলে সেটাকে ওইভাবে নিজের এতে চালানোর মতো, ওটা তো ঠিক নয়, জাস্ট ঠিক নয়। মানে ইভেন আমার কমেডিয়ানের মনে বলছে এটা ঠিক নয়। তো ওইটাই জন্যই এই শর্ট ভিডিওটা রেকর্ড করলাম। আর যাদের পছন্দ হচ্ছে আমি তো মানে ভাবতেও পারছি না, মানে আমেরিকার ছোট্ট একটা জায়গায় বসে আমি বোর হয়ে যাচ্ছিলাম। কেউ কোনোদিন সাবস্ক্রাইব করবে কিনা, কেউ কোনোদিন শুনবে কিনা, বাংলা বলতে পারছি না, মানে 49 তো হতে চললো, পূর্ণ হতে চললো, 1-1.5 মাসও বাকি নেই। তো সেইখান থেকে মানে কিছু মানুষ মতামত দিচ্ছে কেন এরম বুড়ো বয়সে ভীমরতি, কিন্তু কিছু মানুষ এত মোটিভেট করছে, আমার খুব অবাক লাগছে। যাই হোক, যে সারা পৃথিবীতে আমার মতো মানুষও কিছু আছে যারা আমার ফ্রিকোয়েন্সিতে মেশে, তো তাদের কাছে এইটা পৌঁছে দিতে চাই। মানে ওই যখন ভাইরাল মহারাজদের খাবার দাবারে দেখছেন, তখন এই উমার 2 পয়সার মন্তব্যটা একটু মাথায় রাখবেন, যে ওইভাবে এটা একটু ইভেন আমারও গায়ে লাগছে। আমারও এক সময় ছিল যে মহারাজদের মানে বিশেষ করে আত্মপ্রেরণার সঙ্গে গিয়ে একটু ওনার গায়ে একটু কালি ঢেলে দেবো আর কি। হ্যাঁ, যে আমাকে এরকম একটা সারা জীবনের মতো লাইফ টাইম স্টিগমা মেরে দেওয়ার জন্য যে বেলুড় থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা তো সারা জীবন আমার গায়ে লেপটে থাকবে, যাই করি আমি। কত ভালো বোঝা গেছে ওই জন্য মহারাজের তাড়িয়ে দিয়েছে। আসল গল্প কেউ জানে না, আর কেউ জানবেও না, জানলে বিশ্বাসও করবে না, রাইট? মানে 18 বছর বয়স একটা ছেলে আর গেরুয়াধারী মহারাজ, কাকে বিশ্বাস করবে বলুন না? মানে আমি হলেও কাকে করতাম। হ্যাঁ, তো যাই হোক, তো সেই জায়গা থেকেও বলছি আমার ওইটা ভীষণ ভীষণ গায়ে লেগেছে। তো যাই হোক, ভালো থাকবেন। আমি যদি কিছু ভুলভাল বলে থাকি একটু ক্ষমা করে দেবেন। আর যাদের ভালো লাগছে আমার স্বগতোক্তি দুমদাম এদিক ওদিক মন্তব্য, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে থামছি।